প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন আপনারা দেখে থাকেন, বরাবরের মতো কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। এবং যে খবরটি আজকে প্রধান শিরোনাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ২৮ বছর পর আবারও সচল হলো ডাকসু, অর্থাৎ ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তার নির্বাচিত ভিপি শপথ নেবেন কি নেবেন না, নানা ধরনের নাটকের পর আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে দেখলাম এবং আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে। এটি এক ধরনের চিত্র। অন্যদিকে মেইন স্ট্রিমের রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের চিত্রটা যদি একটু বলার চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় পার্টিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে, যে সকালে জি এম কাদের তো বিকেলে রওশন এরশাদ, আবার তারপরের দিন সকালে কে আসবে সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা ইতিমধ্যে খবরের স্ক্রলে আপনারাও দেখতে পাচ্ছেন। অন্যদিকে নেতৃত্ব শূন্যতা নিয়ে বিএনপি এগুতে যাওয়ার চেষ্টা করছে, এরকম একটি ব্যাপার। আর উপজেলা নির্বাচন চলছে, আমরা দেখছি যে মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ, অর্থাৎ এরকম একটি রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। তো সব কিছু মিলে আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি রাজনীতির একাল এবং সেকাল। আমাদের সঙ্গে আমরা যাদেরকে পেয়েছি আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা নারী নেত্রী এবং ডাকসুর সাবেক ভিপি, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ৬৮ সালে অধ্যাপক ডক্টর প্রফেসর মাহফুজা খানম তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। আমরা অনেকদিন পর আপাকে পেয়েছি। আপা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি ডক্টর এ কে এম শাহনিয়াজ, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের লিঙ্ক স্টুডিওতে রয়েছে ডক্টর চৌধুরী শহীদ কাদের, লেখক গবেষক আমাদের সঙ্গে আছেন। শহীদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামাজিক গণমাধ্যম কর্মী মারুফ রসুল আছেন, মারুফ স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন তরুণ রাজনীতিবিদ, তিনি সবাই হয়তো আপনারা তাকে কম চেনেন কিন্তু তিনি অত্যন্ত সফলতার সঙ্গে রাজনীতি করছেন, ডাক্তার এম এ রৌফ সর্দার। রৌফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যে কথা বলছিলাম যে ২৮ বছর পর সচল হলো ডাকসু, আমরা এই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, তারপর আমরা আমাদের আলোচনা শুরু করব। সহকর্মী এ কে আজাদ আজকে এই প্রতিবেদনটি করেছিলেন। ২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন ছিল অবহেলিত। ডাকসু অফিসে ছিল ধুলার আস্তরণ, কিন্তু শনিবার সেখানেই উৎসবের আমেজ। সকল ধুলা ঝেড়ে সব বিতর্ক পেছনে ফেলে শুরু হয়েছে ডাকসুর নতুন যাত্রা। সকালেই ডাকসু ভবনে ভিপি, জিএস, এজিএস, ৯ জন সম্পাদক ও ১৩ সদস্য সহ ২৫ জনেই উপস্থিত। শুরু হয় কার্যকরী কমিটির প্রথম সভা। ২ ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ডাকসুর জমকালো অভিষেকের। বলা হয়েছে যে ১.৫ থেকে ২ মাস সময় লাগবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সম্মানিত আচার্য মহোদয়কে দাওয়াত করা হবে। বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ পাশ করা হয়েছে সভায়। আলোচনায় এসেছে দীর্ঘ অচলাবস্থা থেকে ডাকসুর ঘুরে দাঁড়ানোর বিষয়টিও। এর নেপথ্যের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব তোলা হয় বৈঠকে। ভিপি নুরুল হক নূর আপত্তি করলেও সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়। কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান, সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। এই প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি। বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করা বিভিন্ন প্যানেলের আন্দোলনের মুখেই দায়িত্ব নেয় ডাকসুর নতুন কমিটি। এদিন ডাকসু ভবনের বাইরে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। সভাপতি এবং কোষাধ্যক্ষ এরা হচ্ছেন যে ভিসি এবং একজন শিক্ষক, যেটা ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের সাথে স্পিরিটের সাথে যায় না। সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি, আমরা দাবি তুলছি যে ডাকসুর সভাপতি পদে এবং কোষাধ্যক্ষ পদে ছাত্রদেরই প্রতিনিধি থাকতে হবে। মূল দাবি হচ্ছে পূর্ণ তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচন দাবি আমাদের, নির্বাচন কমিশন পুনর্গঠন করা। সভা শেষে ডাকসুর নবনির্বাচিত নেতারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ কে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আপনি যে সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পদটিতে আপনি যখন ছিলেন তখন
বাংলাদেশ ছিল না, বাংলাদেশ আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়েছিলেন এবং সে এক কঠিন দুঃসময়ে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আজকে যখন আপনারা দেখেন এই প্রজন্মের নেতৃত্বে, তখন কি মনে হয় মাহফুজাপা? ধন্যবাদ। 28 বছর ডাকসু নির্বাচন ছিল না, হয়নি। এবং এটিও বলতে হবে যে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করলেন নির্বাচন, সেটিও নয়, কিন্তু ওটা অন্যভাবে দেখার বিষয় আছে। সেটা আসলে হাইকোর্ট থেকে একটা তাদের নির্দেশনা ছিল যে ডাকসু নির্বাচনটা করতে হবে। তবে আমি অবশ্যই বলবো যে এটা সমস্ত জাতির জন্য, আমাদের ছাত্র সমাজের জন্য এটা অত্যন্ত একটা পজিটিভ একটা ঘটনা আমি মনে করি আমি। এবং এখানে যে কথাটি বলা প্রয়োজন, এখানে 3টা স্টেক হোল্ডার ছিল বা এখনও আছে যদি বলি আমরা, এই অন্তত ছাত্র সংগঠনের যে কোনো আমাদের শিক্ষা আয়তনে যে নির্বাচন, সেখানে আমার থাকে শিক্ষার্থী থাকে এবং আমার প্রশাসন ছিলেন, এবং তার সঙ্গে আমি সরকারের কথাটাও বলবো। এই 3 স্টেক হোল্ডার তারা যদি খুবই নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং প্রশ্নের তৈরি না করে যদি নির্বাচন চান, সেই নির্বাচনটি আসলে করা যায়। এবং এখানে বলা প্রয়োজন যে নির্বাচনটি হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি বলবো, যে এটার ভুল ত্রুটি আছে, এটা নিয়ে প্রশ্ন আছে এবং বেশ গুরুতর প্রশ্ন। এইগুলো আমাদের যে প্রশ্নগুলি তোলা হয়েছে সেগুলি যথার্থই তার তদন্ত কমিটিও হয়ে গেছে। একজন 7 জনের বোধহয় একটা কমিটি করে দেওয়া হয়েছে। আপা আমি একটু সহযোগিতা করি আপনাকে। আমরা যে সমস্ত তদন্ত বা অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা নাটক কিংবা অভিনয় যা যা দেখলাম এই ডাকসু নির্বাচনকে নিয়ে, তো সেই জায়গাগুলো তো থাকছেই, সেগুলো তো থাকলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাদেরকে নেতৃত্ব নির্বাচন করলো সেটি কিন্তু নানা প্রশ্নের মুখে পড়েছে। সেটি হচ্ছে যে তাহলে কি 28 বছর পর ডাকসু খুব জরুরি ছিল কিনা, বা জরুরি হলেও যে নেতৃত্ব আমরা পেলাম সেটা কি এই সময়কার যুগ উপযোগী নেতৃত্ব হলো কিনা, সেই প্রশ্নের বিচার কে করবে যদি আপনাকে করতে বলি? সেটা আমি অবশ্যই বলবো। এই নির্বাচনের আমি সবচেয়ে আনন্দিত ওটা বলবো যে এটাতে সবাই দল মত পথের লোকজন, ছাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। সেখানে দেখা গেছে ছাত্রলীগ, ছাত্রদল, তারপর আমার স্বতন্ত্র দাঁড়িয়েছে, তারপরে বামপন্থীরা দাঁড়িয়েছে। এক কথাতে বলতে গেলে সবাই এটাতে অংশগ্রহণ করেছিল এবং এটাতে আমরাও ভেবেছিলাম এবং আশা করেছিলাম যে এটা নির্বাচনটা মোটামুটি একটা নিরপেক্ষভাবে এবং গ্রহণযোগ্য হবে। কিন্তু যে প্রশ্নটা আজকে নির্বাচনের পর হয়েছে, এবং একটু আগে যে টেলিভিশনে যে দেখলাম যে ডাকসু নির্বাচনের যে স্বতন্ত্র যে ভিপি হয়েছে নূর, তাকে নিয়ে তো বহু কথাবার্তা হলো শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত আজকে সে ওতো নিয়েছে, এটাও আমি মনে করি ভালো। কিন্তু সেখানে আজকে যে আলাপ আলোচনার ভেতর দিয়ে যেটা বেরিয়ে আসলো, সেখানেও আমি মনে করি কাজ করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। তাহলে আপা আমার প্রশ্ন, যেহেতু সাংবাদিক আমরা প্রত্যেকটি দিনের আলাদা আলাদা লিখে রাখার চেষ্টা করি যে কি কি হতে যাচ্ছে বা কি কি হলো, আমরা ডাকসু নির্বাচনের পর এই নতুন নেতৃত্ব যারা আছে তাদের মুখ থেকে যে ধরনের কথা শুনেছি, আমরা শপথ নেব না বা এই ডাকসু আমরা চাই না, পুনর্নির্বাচন চাই ইত্যাদি ইত্যাদি, একেবারে আমাদের দেশে যে ধরনের রাজনীতিবিদরা আছেন সেই রাজনীতিবিদদেরই ছায়া অনুসরণ তারা করছেন, অর্থাৎ সকালে এক কথা বিকেলে এক কথা। তাহলে যে গুণগত রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলি, সেটি কি ভালো বলবেন না খারাপ বলবেন? সেটা তো এক কথা যদি আমি বলি যে ছাত্র সমাজকে আমি কিভাবে দেখতে চাই, ছাত্র সমাজ হচ্ছে তারাই তারুণ্যে ভরপুর এবং তাদের পিছু টান নেই এবং তাদের একটা আদর্শ জায়গায়, আমি যদি আমার কথায় বলি, আমার কথা বলবো না, আমাদের প্রজন্মের কথা, যেহেতু আপনি আজকে বলেছেন রাজনীতির একাল এবং সেকাল, আমাদের সেকাল ছিল একেবারে আদর্শের জায়গায় আপোষহীন ছিল ছাত্র সমাজ, এবং তারাই আসলে আপোষহীন ছিল বলেই সম্ভবত আমি বলবো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের অতি দ্রুত এসেছিল এবং এই মহান মুক্তিযুদ্ধের ভেতরে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে কি দেখছি, আজকের আপনি যে কথা বলেছেন রাজনীতি যদি বলেন, শুধু ছাত্র রাজনীতির কথা নয়, এই তরুণ সমাজ কাদের আমরা অনুসরণ
করেছিলাম সেই সময় আমরা তাদেরই আমরা অনুসরণ করেছিলাম যারা আমাদের দেশের জন্য রাজনীতি করেছেন এবং মূলধারার রাজনীতি যাকে আমি বলবো সেটা যারা করেছিলেন তারা কিন্তু দেশপ্রেমকে ধারণ করে আদর্শকে ধারণ করে জনসাধারণের জন্য কি মঙ্গলময় কি মঙ্গলের কাজ করা যায় সেখানে ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন ছিল না, সেখানে অর্থের প্রশ্ন ছিল না এবং অর্থ রোজগারে আজকে তো যেখানে দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশের কথা যদি বলি রাজনীতির একটা বড় জায়গা কিন্তু আমার অর্থ নিয়ন্ত্রণ করছে। এবং যদি আজকে বলি একটু পেছনের দিকে যখন জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে মানি ইজ নট এ প্রবলেম অ্যান্ড আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, আমার মনে হয় সেই যে ধারাটির সূচনা হয়েছিল সেই ধারাবাহিকতার ভেতর দিয়ে দীর্ঘদিন যে মূল ধারা যে রাজনীতি সেটা চলতে চলতে আমার রাজনীতিবিদরাও আজকে যে রাজনীতির কথা আমরা বলি মূলধারা রাজনীতি আমাদের সময় দেখেছি এবং তাদেরকে অনুসরণ করেছি সেই রাজনীতিবিদদের। আজকে সেই রাজনীতিবিদের সঙ্গে যদি আজকের রাজনীতিবিদদের আমি তুলনা করতে যাই তবে অতি সাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পাই এবং বড়দেরই তো আসলে অনুসরণ করবে আমার তরুণ সমাজ। যদি আমার বড়রা এই ধরনের রাজনীতি করেন, অর্থের জন্য রাজনীতি করেন এবং বিনিয়োগ ছাড়া আপনার ব্যবসা যদি আমি বলি সেই অর্থে, সুতরাং সেই অর্থে আমি দারুণ একটি শব্দ আমরা আপনার কাছ থেকে শিখলাম, বিনিয়োগ ছাড়া ব্যবসা। আপা আসবো আমরা এই প্রজন্মের রাজনীতি যারা করছেন তাদের সম্পর্কে আমি আমাদের সঙ্গে এই প্রজন্মের যারা আছেন তাদের কথা একটু শুনতে চাই। মারুফ, একটা বিষয়ে যে কথা আপা বললেন যে একেবারে বিনিয়োগ ছাড়া রাজনীতি একটা ব্যবসার কথা আমরা শুনলাম এবং আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের প্রচার অপপ্রচার দেখলাম যে সবাই অতি কৌশলী, সবাই একেবারে খেলোয়াড়, সবাই ভোটে জিতবেন এরকম একটি মানসিকতা নিয়ে। গণতন্ত্রে সেটা থাকতেই পারে কারণ আমরা কিন্তু ভোটের ফলাফল নিয়ে যে ধরনের রাজনীতিটি আমরা দেখলাম, কি গণমাধ্যমের চেহারাটাই আমরা দেখলাম, সেটি কিন্তু সাধারণ মানুষকে আহত করে। তাহলে রাজনীতিতে দেশপ্রেমটি কোথায়? ধন্যবাদ। আমার কাছে প্রথমত যে বিষয়টি মনে হয়েছে সেটি হচ্ছে 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, এই নির্বাচনে যারা ভোট দিয়েছেন কিংবা যারা প্রার্থী হয়েছেন তাদের কারোই কিন্তু ডাকসু নির্বাচন সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং যখন হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের উদ্যোগে ডাকসু নির্বাচনটি সংগঠিত হচ্ছে এরকম একটি ঘোষণা যখন আসে তখন সকলের ভেতরই এক ধরনের আগ্রহ কাজ করে যে আমিও ডাকসুর প্রার্থী হব, যে কারণে এবার কিন্তু প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। তো ডাকসু নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বা আমার পাশে কাদের ভাই আছেন তিনিও যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমাদের কাছে কিন্তু ডাকসু একটি মিথ ছিল যে আমরা ডাকসু সংক্রান্ত ইতিহাস শুনেছি, ডাকসু সংগ্রহশালা দেখেছি, ডাকসুর অফিসটা দেখেছি, এটা আমাদের কাছে একটা জাদুঘরের মতন ছিল। আমরা ডাকসুকে পাইনি, আমরা ডাকসুর প্রার্থীও নই, ভোটারও হতে পারিনি। তো আমাদের এই যে যারা এখন ডাকসুর প্রার্থী হয়েছেন তাদের কাছে এই যে ডাকসু নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের অভিজ্ঞতা কিন্তু তাদের কাছে ছিল না, যে কারণে এই যে আমি শুনছিলাম একজন তিনি বলছেন যে কেন ডাকসুর প্রেসিডেন্ট কেন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। এই যে আপা কিন্তু এটার ব্যাখ্যাটা দিয়েছেন যে এটা একটা স্টেক হোল্ডার আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই রাজনীতির একটা স্টেক হোল্ডার। এই জন্য কোষাধ্যক্ষ এবং হচ্ছে যে যিনি প্রেসিডেন্ট হন ডাকসুর সভাপতি হন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসেন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি যে 73-এর যে অধ্যাদেশ, এই অধ্যাদেশেই কিন্তু এই বিষয়টি সুস্পষ্ট করা আছে। তো এখন এইটি একটি বিষয় যে ডাকসুর নির্বাচনে মানুষের যেহেতু আগ্রহের জায়গাটা খুব ছিল, ডাকসু নির্বাচন এর আগে তারা করেনি, এটি একটি বিষয় ছিল। আমার মনে হয় পরবর্তীতে এই নির্বাচনগুলো যখন হতে থাকবে, আরও ছাত্র সংসদের নির্বাচনগুলো যখন হতে থাকবে তখন এই পরিস্থিতিগুলো আস্তে আস্তে বদলাতে থাকবে, মানুষ বুঝতে পারবে যে এই রাজনীতির ধরনটা কেমন। আরেকটি বিষয় হচ্ছে যে আপা বলেছেন, মাহফুজ আপা বলেছেন কিন্তু যে আমাদের রাজনীতির যে চেহারাটা হয়েছে, এই চেহারাটা আজকে হওয়ার পেছনেও কিন্তু এই যে 28 বছর ধরে কোনো ছাত্র সংসদে নির্বাচন হয় না এর একটি কারণ। শুধুমাত্র ডাকসু না, আরো অনেকগুলো ছাত্র সংসদের নির্বাচন স্থবির হয়ে আছে, বন্ধ হয়ে আছে। এই যে ছাত্র রাজনীতি বিকশিত হতে না পারার একটি কারণ, এই কারণটি কিন্তু আজকের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণ। আপা কিন্তু সেই কারণটি পরিষ্কার করে বলেছিলেন, যারা বাংলাদেশে বলেছে যে রাজনীতি কঠিন করে দিবে রাজনীতিবিদদের জন্য। আমার কাছে দাদা আরেকটা বিষয়, এবারের ডাকসু নির্বাচনে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় এই ডাকসু নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি খেয়াল করবেন যিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তিনিও যে পরিমাণ ভোট পেয়েছেন, ছাত্রদল থেকে যারা দাঁড়িয়েছেন তারা তাদের ভোটের সংখ্যাটা দেখবেন প্রত্যেকটি প্যানেলে ছাত্রদলের প্যানেলে যারা নির্বাচন করেছে তারা প্রত্যেকে হচ্ছে তলানির দিকে ভোট পেয়েছে, 100, 150, 120, কারো ভোট সংখ্যা তিন সংখ্যায়ও যায়নি, 89, 90 এরকম।
এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা, মানে পুরো ডাকসু নির্বাচনটিকে যদি একটি বড় ক্যানভাসে দাঁড় করায় তাহলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যে মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে পরিত্যাগ করেছে, মানুষ অসংখ্য ধন্যবাদ। যুদ্ধাপরাধীদের আমরা রাজনীতিকে শাহনেওয়াজ স্যারের পরিত্যাগ কাছে করেছে। যেতে চাই স্যার, মানে যে কথাগুলি থাকছে যে সাম্প্রদায়িক রাজনীতি মানুষ পরিহার করছে, এটি যেমন একটি দিক, আবার আমরা মেইন স্ট্রিম রাজনীতিতে যে চিত্রটি দেখছি যে আমরা জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে কি আছে না সেটি আপনার কাছ থেকে শুনবো। কিন্তু একটি বিষয় যেমন মনে হচ্ছে যে কথা বলতে পারাটাই হচ্ছে বড় বিষয়, কি বলছি, কিভাবে বলছি, মানুষ কিভাবে নেবে, যে শপথ নিব না, ঠিকই দেখা গেল শপথ নিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়ছে, সকালে একজন সংসদীয় দলের নেতা, বিকেলে আবার আরেকজন। এই যে চিত্রটি, এটির কারণ কি? আমরা তো ছাত্র রাজনীতির বিষয়টি একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু এটাও কি সেই কারণ কিনা? দেখেন, আপনি যে প্রশ্নগুলো সরাসরি করলেন এবং একটু আগে আমরা যা দেখলাম স্ক্রিনে, এগুলোর মধ্যে একটা মিল আছে এবং আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু খুব কঠিন না বের করে নেয়া এর ভেতর থেকে। সেটা হচ্ছে যে আসলে আমার পুরো ডাকসু নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত যা দেখছি, শুনছি, পড়ছি, তাতে মনে হয় যে এটা বোধহয় স্বাভাবিকও যে দীর্ঘকাল ডাকসু না হওয়ার কারণে এবং ডাকসু না হওয়ার কারণে বিভিন্ন দল ক্যাম্পাসে তাদের রাজনীতি করেছে, যার যার দলীয় রাজনীতি করেছে। ফলে সেই অভিজ্ঞতা আর ডাকসুর অভিজ্ঞতার মধ্যে যে পার্থক্য আছে এটা তারা এখনো করে উঠতে পারেনি বলেই তাদের রাজনীতির ধরনটির সাথে জাতীয় রাজনীতির যে সংকটগুলো আমরা দেখছি তার সাথে কিন্তু আপনি যেটা ইঙ্গিত করলেন মিলে যায় ওই কারণেই যে ডাকসু যে একটা আলাদা জিনিস, এই অবস্থাটা তৈরি হয়নি। এবং তৈরি হয়নি বলেই যেটা একটু আগে শুনলাম যে স্নেহভাজন ছাত্রছাত্রীরা বলছিল, আপও তার একটু উত্তর দিলেন যে সভাপতি হওয়ার কথা ইত্যাদি, এটা আসলে বুঝতেই পারেনি যে ডাকসু যে বিচ্ছিন্ন কিছু নয়, মানে ডাকসু যে বিচ্ছিন্ন কিছু না, একটা ক্যাম্পাসের টোটাল একটা বিষয়ের একটা ছাত্র ইউনিট যারা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে, সুতরাং সে বিচ্ছিন্ন নয় প্রশাসনের থেকেও। এই ধারণাটি কিন্তু এদের কাছে স্পষ্ট না, আমার যেটা মনে হলো। তারা মনে হয় ডাকসু মানে এটা আমার এবং আমি বিচ্ছিন্ন একটা সত্তা, এটা যে নয়, এটা ওদের দোষ দেয়া যায় না। আমি বলবো দীর্ঘ অনভ্যস্ততার কারণে না বুঝার কারণে। আমার মনে হয় যে আপনি একটু রয়ে সয়ে কিংবা আপনার ছাত্রীরা আছে সে কারণেই হয়তো আপনি একটু সুন্দর করে স্নেহসুলভ বিষয়টি দেখলেন, কিন্তু যখন মেইন স্ট্রিম গণমাধ্যমে এই বিষয়গুলো আলোচিত হয় এবং তখন কিন্তু মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত মেধা শূন্য কেন হবে, এটিও তো একটি বড় প্রশ্ন। আমি যদি একটু রাজনীতির ফোকাসটা আনতে চাই, যে বিএনপি যেমনটা বলছিলাম আজকে কালের কণ্ঠে খবর প্রকাশিত হয়েছে যে তাদের নেতৃত্ব কিংবা ঘুরে দাঁড়ানোর চেষ্টা, নানা বিষয় নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্টাল অনেক কিছু তারা ভাবছে। তাহলে জাতীয় রাজনীতির চেহারাটা এরকম করুণ হবে কেন? জাতীয় রাজনীতির চেহারা করুণের সাথে কিন্তু আমাদের ছাত্র রাজনীতির চেহারার করুণ হওয়ার সম্পর্ক আছে। আবার উল্টো করে যদি বলি, ছাত্র রাজনীতির করুণ দশার কারণেই পরবর্তীকালে জাতীয় রাজনীতির করুণ দশা হচ্ছে। এখন আপনি যেটা বলছেন, আমি আরেকবার আমার ছাত্রছাত্রীদের কিছুটা পক্ষ নিয়ে আপনার কথা মতো একটু সফটভাবে এইভাবে বলতে চাই যে ওরা, আমি লক্ষ্য করেছি যেহেতু দীর্ঘদিন ক্যাম্পাসে আছি এবং একটা হলের সাথে যুক্ত ছিলাম প্রভোস্ট হিসেবে 7 বছর, আপনারা জানেন যে হলের সাথে যুক্ত থাকলে অনেকটা বোঝা যায় যে কোন দিকে কি চিন্তা ভাবনা করছে। সেখানে দেখেছি যে আমরা এই যে একাল সেকাল বলা, একটা সময় পর্যন্ত ছাত্র রাজনীতিতে যারা যুক্ত ছিল, যে দলেই থাক না কেন, একটা চর্চা ছিল। আপনি যে মেধা শূন্যতার কথা বলছি, মেধা তো ওদের আছে, চর্চা করছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এসে যে এই চর্চার একটা তুমুল অভাব বহুকাল থেকে চলছে। আমি একটা ছোট্ট উদাহরণ যদি দেই, যে আমার কাছে মনে হলো ওটা শেষ দাগ। এই যে আমাদের উপমন্ত্রী শামীম, এনামুল হক শামীম, ও আমার সরাসরি ছাত্র। ওর পর্যন্ত যে আমি আমার স্মৃতি করি, ও যখন জাহাঙ্গীর ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তখন দেখতাম ও প্রায়ই আমার রুমে আসতো, কেন সে রাজনীতি করতে চায় এইসব ব্যাপারে আলোচনা করে নিজেকে আর একটু শানিত করতে। এরপর থেকে কিন্তু আমি কখনো এই মেজাজটা দেখিনি কারো মধ্যে, অর্থাৎ এই চর্চাই নেই। এবং বিশেষ করে দলীয় রাজনীতির সাথে যে যুক্ত আছেন, সেটা বিএনপির আমলে আমি প্রভোস্ট ছিলাম, আওয়ামী লীগের আমলেও প্রভোস্ট ছিলাম, দুই আমলে দেখছি ছাত্র দল এবং ছাত্র লীগ উভয়ের মধ্যে আর কোনো ছাত্র সংক্রান্ত চর্চা হয়নি। আমরা একটু আমাদের সঙ্গে চৌধুরী শহীদ কাদের আছে, তার কথা শুনতে চাই। শহীদ, একটা বিষয় যে আমরা সবসময়ই দেখার চেষ্টা করি, বা আমাদের সঙ্গে আজকে আপা আছে এবং আপার সম্পর্কে আমি বলছিলাম যে আপারা কঠিন সময়টাতে
ডাকসুর নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিমের নেতৃত্বের মধ্যে কিন্তু হয়েছে এবং আমরা দেখেছি পরবর্তীতে বাংলাদেশের মতো একটি দেশ স্বাধীন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটি জায়গার নানা পরিকল্পনার মধ্য দিয়ে। আমরা সেগুলি জানি। চৌধুরী শহীদ কাদের, আপনি যেহেতু গবেষণা করেন, আপনিও এই সব বিষয় নিয়ে কাজ করেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 48 বছর পরে আমরা এসে যাদেরকে দেখছি এবং তাদের হাতে কি আমরা এরকম বাংলাদেশ রেখে যাব? ধন্যবাদ দাদা। যে এখানে মাহফুজা আপা আছেন, ওনাদের সময়ে যে রাজনীতি, সেখানে নীতির প্রশ্নটা সবচেয়ে বড় ছিল। ওনাদের যে চাও, উনি বারবার করে বলছিলেন, ওনারা একটা পরাধীন দেশে ছিল। ওনাদের কাছে রাজনীতির মূল উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করবে, পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করবে দেশকে। মূল উদ্দেশ্যটা ছিল দেশের স্বাধীনতা, দেশীয় লোকদের হাতে রাজনৈতিক ক্ষমতায়ন। 48 বছর পরে এসে যখন আমরা দেখছি আমাদের দেশটা স্বাধীন, এখানে নীতির বিষয়টা উপেক্ষিত হয়েছে। এখন আপনি যেটা বলছিলেন, আমি দেখলাম যে মারুফ ভাইও খুব আশা দেখালেন যে ডাকসু নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের ছাত্র রাজনীতির, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার যে জটটা, সেটা খুলে যাবে। এর খুব আশার কথা শোনাচ্ছে সবাই। আমি কিন্তু এখানে আশার কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনি দেখুন, আমাদের যিনি বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যিনি ভিপি হলেন, আপনি কি মনে করেন এই ধরনের নেতৃত্ব ভবিষ্যতে, এই নেতৃত্বের যে পালাবদল হয়েছে, আমরা যখন ছাত্র নেতা পেলাম, এদেরকে দিয়ে আমরা ভবিষ্যতে রাজনীতি করতে পারবো? অনেকের মাঝে, অনেকে তার মধ্যে এরশাদের ছায়া দেখছেন, অনেকে তার মধ্যে সুলতান মনসুরের ছায়া দেখছেন। আগে যারা কয়েকদিন আগে যারা বঙ্গবন্ধু ছায়া দেখেছিলেন, তারা আবার আজকে বলছেন যে তার মধ্যে আমরা সুলতান মনসুরের ছায়া দেখছি। তো এই যে নেতৃত্বগুলো যখন এক সময় ক্ষমতায় যাবে, তাহলে আপনি কি এরশাদের সেই ভালো কিছু পাবেন? এদের হাতে কি আমাদের দেশটা নিরাপদ হবে? ফলে মাহফুজ আহমদের সময় যে রাজনীতি, এখনকার যে রাজনীতি, সেটার মধ্যে আসলে একটা বড় ধরনের তফাৎ। সব আলোচকে একই কথাই বলছিল, সেটা হচ্ছে আসলে 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যে একটা অন্ধকার শুরু হয়েছে, সেই অন্ধকারটা আসলে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমি মনে করি যে আমরা আরও বেশি অন্ধকারে গিয়েছি। আমি ডাকসু নির্বাচনের কোনো অর্জন দেখতে পাই না। আমি আশা করেছিলাম একসময়, আমরা স্বপ্ন দেখতাম যখন ডাকসুর সামনে দিয়ে হেঁটে যেতাম, মধুর ক্যান্টিনের সামনে দিয়ে হেঁটে যেতাম, আমি কিংবা মারুফ ভাইদের প্রজন্ম, আমরা চিন্তা করতাম যে ডাকসু নির্বাচনটা যদি হয়, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির পুরো প্রেক্ষাপটটাই বদলে যাবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। কিন্তু গত 15 দিন ধরেই সেটা আরও বেশি হতাশায় পরিণত হয়েছে এবং বুঝতে পেরেছি এই ডাকসু নির্বাচনটা, এই ছাত্র রাজনীতি কিংবা ছাত্র সংসদগুলো চালু করলেও বাংলাদেশের রাজনীতি যদি গুণগত পরিবর্তন না হয়, তাহলে আসলে আলটিমেটলি কিছুই হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো, আমাদের সঙ্গে অধ্যাপক গোলাম রাব্বানী স্যার এসছেন। দর্শক, আমরা স্যারের কথা শুনবো এবং আমরা নানা বিষয়গুলো নিয়ে, আজকের বিষয়টিও আমাদের রাজনীতির একাল সেকাল, এবং স্যার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, স্যাররাও বেশ কয়েকটি ডাকসু নির্বাচন পেয়েছিলেন এবং সেই নেতৃত্ব আমরা পরবর্তীতে বাংলাদেশের মেইন স্ট্রিমের নেতৃত্বের সঙ্গেও আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা আমরা স্যারের কাছ থেকে শুনবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ, রাজনীতির একাল সেকাল আমাদের আজকের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানী স্যার। অনেকদিন পর আপনাকে পেয়েছি, স্বাগত জানাচ্ছি। স্যার, যে বিষয়গুলি বললাম, যে আসলে অনেক ডাকসু নির্বাচন আপনার দেখার যেমন সুযোগ হয়েছে, আবার একেবারে সরাসরি প্রশাসনের অংশ হিসেবেও কিন্তু আপনারা এই নির্বাচনটি হলো। কিন্তু আমাদের আজকের বিষয় যে রাজনীতিতে আমরা যে ধরনের নেতৃত্ব পাচ্ছি, বা সেগুলো আমরা 21 শতকে একটা অনন্য সুন্দর বাংলাদেশ চাই। তো এদের হাত ধরে অনেকেই হয়তো হতাশার একটা সুর আমরা বলার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, বা মনে হচ্ছে, কিন্তু রিয়েলিটিটা আরো ভালো বলতে পারবেন, কারণ ভেতর থেকে নির্বাচনটি করেছেন আপনারা এবং অনেক ধৈর্য আপনাদেরকে দেখাতে হয়েছে, অনেক কিছু দেখেছেন। আবার কারচুপির অভিযোগ আপনাদের বিরুদ্ধে ছিল, প্রশাসনের অমুক তমুক নানান বিষয় আমরা কিন্তু জানি। কি মনে হয় আপনার? না, ধন্যবাদ। তো প্রথমে যেটা বলা দরকার, যে আজকে আর আমাকে আলোচনা করতে হচ্ছে না কেন 28 বছর ডাকসু হচ্ছে না। ইতিহাসের একটা বড় ব্যত্যয়ের জায়গাটা আমরা বন্ধ করে দিয়েছি। ডাকসু নির্বাচন একটা প্রত্যাশিত আমাদের কাছে অনেকদিন যাবতীয়। এটার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের তার ভূমিকা, এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, মহামান্য আদালতের একটি নির্দেশনা ছিল, সব কিছু মিলেই সবচেয়ে বড় যেটা ছিল, যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, শিক্ষক, প্রথমত ছাত্র, পরে শিক্ষক হিসেবে আছি,
আমরা কিন্তু ফিল করেছি, অনুভব করেছি যে ডাকসু নির্বাচনটা হওয়া দরকার। প্রশ্ন হলো কেন এই প্রশ্নটি আসলো। স্যার, আমরা এই বিষয়গুলো আপনি আসার আগে আলোচনা হয়েছে, কিন্তু আমরা যদি একদম মেইন স্ট্রিম আলোচনা না, আমি আসছি সেটাই বলছি যে ডাকসু নির্বাচন করতে গিয়ে আমরা তো একটা বাস্তব অবস্থার ভেতর দিয়ে গেলাম। যে অবস্থাটি যে ইতিমধ্যে আলোচনা হয়েছে, ডাকসু এই প্রজন্ম ডাকসু শুধু শব্দটার সাথে পরিচিত, প্রত্যক্ষ পরোক্ষভাবে ডাকসুতে সংশ্লিষ্টতার কোনো সুযোগ ছিল না। এখন ডাকসু নির্বাচন হয়ে গেছে। ডাকসু নির্বাচনের ভেতর দিয়ে একটু মারুফ আরেকজন বক্তা বলছিল কি অর্জন করলাম। আমাদের সবচেয়ে একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা দরকার যে আমরা আদর্শিক রাজনীতি করি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ডাকসু কিন্তু কয়েকটি উদ্দেশ্যে ডাকসু গঠন করা হয়েছে। যে জিনিসটি আমি একটু গ্যাপ দেখতে পেয়েছি আমাদের শিক্ষার্থী তথা যারা ডাকসু নিয়ে আমরা কথা বলি, ডাকসু মূলত 4টা উদ্দেশ্যেই ডাকসু করা হয়েছিল। আর ডাকসুটি যখন তৈরি হয় তখন 3টা প্রেক্ষিতে ডাকসু হয়েছে। ডাকসু যখন তৈরি করা হয় 22-23-এ, তখন আমরা একটা কলোনিয়াল উপনিবেশে ছিলাম। পরবর্তী ডাকসু যখন 53-তে বড় ধরনের একটা অ্যামেন্ডমেন্ট আছে, তখন আমরা আরেকটা সেমি কলোনিয়াল পাকিস্তানে আছি। তারপর থেকে 73 থেকে ডাকসু চলছিল। ফলে যে প্রেক্ষিতটি চেঞ্জ হওয়ার সাথে সাথে ডাকসুকে যে সেই প্রেক্ষিতে কনটেক্সটে ফেলে বাংলাদেশের প্রয়োজনে ডাকসুকে করার সেই জিনিসটা আমি একটু অনুভব করেছি কম। কারণ ডাকসুকে সবসময় ক্ষমতাসীন দল তাদের একটা করায়ত্ত করে রাখার চেষ্টা করে। স্যার, আমি বুঝতে পারি না, আমার হয়তো এত মেধা টেধা নেই, সে কারণে আমি হয়তো বুঝি না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার একটা প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেখানে যিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনি সেটাকে বিরোধিতা করলেন। বিরোধিতা করার যুক্তি কি? সেটা হচ্ছে যে নির্বাচনটি ভালো হয়নি বা বৈধ হয়নি বা এখানে নানান প্রশ্ন আছে, সেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা করা ঠিক হবে না সদস্যটি। আবার তিনিই কিন্তু সেই শপথ নিলেন ভিপি হিসাবে। তাহলে এই যে দুই চরিত্রের একটা বিষয় আমরা দেখছি, আপনার কি মনে হয় না যে এই অতি কৌশলী এবং সুবিধাবাদের রাজনীতির আধুনিক চেহারা হচ্ছে এগুলি? না, একটা কথা খুব পরিষ্কার করা দরকার, ডাকসু নির্বাচনটি ব্যক্তিগত যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর প্রেক্ষিতে নির্বাচন হয়েছে। আর নির্বাচনী প্রচারণা কৌশল আমরা দেখেছি দলীয় প্রেক্ষাপট থেকে হয়েছে। যিনি ডাকসুতে নির্বাচিত হয়েছেন ভিপি হিসাবে তারও একটা প্রেক্ষিত ছিল, সেও একটা অংশকে প্রতিনিধিত্ব করে, যার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি। আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ডাকসু 28 বছর অভিজ্ঞতা না থাকলেও ডাকসুর তো ডকুমেন্ট আছে, ঐতিহ্য আছে। ডাকসুতে যারা একসময় ভিপি জিএস ছিলেন, জাতীয় পর্যায়ে তারা আছেন। প্রথমত যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আমরা স্বাগত জানাই। আরেকটি দিন আজকে ডাকসু ফর্মালি কাজ শুরু করে দিল। ব্যক্তিগত আপনি যদি সরাসরি প্রশ্নের উত্তরটি দেন তাহলে আমার মনে হয় দর্শকদের একটু সুবিধা হয়। আমি দিচ্ছি যে ব্যক্তিগতভাবে আমার একটা বিষয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু ডাকসুতে যে বিষয়টি আলোচনা হয়েছে, ডাকসুর ভিপি জিএস এই পদের যে গুরুত্ব, তার যে ঐতিহাসিক মূল্যায়ন এবং আমরা যেভাবে ডাকসুকে দেখতে চাই, সেটি কিন্তু যারা যে দায়িত্বে আছে তাদেরকে কিন্তু অনুধাবন করতে হবে। তাহলে আর দ্বিতীয়ত হলো তারা অনুধাবন করতে পারছে না, এটি পরিষ্কারই বোঝা যাচ্ছে। কারণ একদিকে তিনি বলছেন যে নির্বাচনটি ভালো হয়নি বা প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই জন্য আবার তিনি দায়িত্ব না, সেটা আমি উত্তর তার আগে আমি আসবো। আমি একটু আমাদের সঙ্গে তরুণ রাজনীতিবিদ আছেন ডক্টর এম এ রৌফ সর্দার। ভাই, একটা বিষয় যে এই যে সুবিধাবাদী একটা চরিত্র কিন্তু আমরা দেখছি যে একদম পরিষ্কার কথাটা আমরা বলবো না, আপনার কি মনে হয় না যে এটাও একটা রাজনীতিতে বড় সমস্যা? ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের রাজনীতির একাল সেকাল এবং ডাকসু নির্বাচন নিয়ে প্রথমেই আমি একটা জিনিস বলতে চাই যে ডাকসু নির্বাচন এটা আমার দৃষ্টিতে একটা ভালো নির্বাচন হয়েছে এবং এই বিশেষ করে মাহফুজা আপা সেটা সুন্দর করে বলেছেন যে স্টেক হোল্ডার যারা তারা তাদের সহযোগিতা। এবং একটা জিনিস আজকে দেখেন যে ডাকসুর তারা শপথ নিল, ভিপি বলছিল শপথ নেবে না, নির্বাচন মানি না, অনেক কিছুই বলল, শপথ নিল, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকে যাবে না, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে উনি গেলেন। ও আবার সবচেয়ে আর একটা জিনিস হলো আজকে 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে শ্রদ্ধা জানাচ্ছে সেই নূর। তো আমি একটা জিনিস এখানে বলতে চাই যে আপনি রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে একটা জিনিস থাকে। আপনারা খেয়াল করেছেন যে আমেরিকার ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প এরকম কোনো বক্তব্য যেটা বলে নাই
যেটা মানে এই মানুষ কোনোভাবে সেই সময় এটা এগুলি গ্রহণ করে নাই, কিন্তু ওনার একটা প্রবল ইচ্ছা ছিল যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। তা আমার যেটা বিশ্বাস, এই নূর আজকে আপনারা দেখেন, এই নূরকে যখন কথা বলছিল তখন ডাকসুর জিএস একটু কথা বলতে যাচ্ছিল, মিডিয়ার তারা বলছে না আমরা নূরকে শুনতে চাই, নূর কি বলে। তো দেখেন এখানে যে গোলাম রাব্বানি, জিএস, তারপর সাদ্দাম, এখানে অত্যন্ত অনেক মেধাবী ছেলেরা আসছে ডাকসুতে। এবার আমার যে পর্যবেক্ষণ, যে তরুণরা আসছে, এটাতে আমরা আশাবাদী। নূর এটা মিডিয়া তার দরকার, মিডিয়া তাকে সারা বাংলাদেশে একটা ব্যতিক্রম, ডোনাল্ড ট্রাম্প যেরকম আমি মনে করি যে তরুণরা যে রাজনীতিতে, যেটা আজকে যে তরুণরা আসছে আমার পাশে দিয়ে তরুণ, আমরা এখানে বলছি তরুণদের রাজনীতি সম্বন্ধে বলছি, এই ছাত্র রাজনীতি যদি না থাকে, ছাত্র জীবন থেকে যদি রাজনীতি না করে, রাজনীতি আমি বিভিন্ন জায়গায় বলি ছাত্রদের প্রথম কাজ হলো পড়াশোনা, তারপর অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মাহফুজ আপা, একটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের রূপ ভাই তুলনা করেছেন, এবং আপনারা যখন ডাকসুর নেতৃত্ব দিয়েছেন তখন আপনাদের ভিতরে এই ধরনের মিডিয়ায় প্রকাশ পাওয়া বা মিডিয়ার শিরোনাম হওয়া, সেই বিষয়টি বড় ছিল না দেশপ্রেম বড় ছিল, বা মুক্তিযুদ্ধ বড় ছিল, বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন বড় ছিল? সেইটি শুনবো ছোট্ট একটি বিরতির পর। নিচ্ছে ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। যেমনটা দর্শক আপনারা দেখছিলেন, এবং আপনারা জানেন যে রাজনীতির একাল সেকাল নিয়ে আমরা কথা বলছি। বিরতির আগে আমাদের সঙ্গে রূপ ভাই বলছিলেন যে আসলে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের নানা কৌশল, অপকৌশল, প্রচার অপপ্রচার নিচ্ছেন। মাহফুজ আপা আছেন, আপার কাছ থেকে একটু শুনবো আপা, যে আসলে এটাই যদি কারণ হয়ে থাকে তাহলে আবারও ফিরে যায় আপনাদের সময়টা। আপনারা তো হাসতে হাসতে একটা দেশ স্বাধীন করে ফেললেন, তাহলে সেই কমিটমেন্টের জায়গাটি আমাদের এই প্রজন্মের রাজনীতির মধ্যে তাহলে তো নেই, এটা তো আমরা বলতেই পারি। কি বলবেন? আচ্ছা, কথাটা এরকম বলতে হয়, আমাদের সময় কালটি ছিল ভিন্ন, এটাও বলতে হবে। আমরা তো আসলে পাকিস্তানের দের বিরুদ্ধে আসলে আমাদের যে ছাত্র অবস্থায় ছাত্রত্ব, লেখাপড়ার সঙ্গে ছিল আমাদের এই ভূখণ্ডের, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের আমাদের কিন্তু সেই প্রথম থেকে এই যে বঞ্চনার জায়গাটা থেকে আমরা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী আমরা মোটামুটি এটা সম্পর্কে জ্ঞাত ছিলাম, সজাগ ছিলাম, এবং বিভিন্ন আন্দোলনের ভেতরে আমাদের প্রতিবাদ চলছিল। এবং ছাত্র সংগঠন হিসাবে তখন মূলত আমি এই কথাটাও বলা প্রয়োজন, তখন ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ এই দুটো ছাত্র সংগঠন জোরালো ছিল, এবং এনএসএফ করেও আরেকটি তৎকালীন মোনায়েম খান সাহেবের একটা ছাত্র সংগঠন ছিল, সেটা যদিও অত্যন্ত দুর্বল ছিল। তবে আমি বলবো তৎকালীন ছাত্র সমাজের এই জিনিসটা বুঝতে হবে, আমাদের অর্থ কম ছিল কিন্তু সেখানে মূল্যবোধগুলো ছিল, মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধগুলো, বিবেক, সত্য অসত্য, ন্যায় অন্যায়, আদর্শ, সেই জায়গাগুলো অনেক প্রবল ছিল। আমাদের সময় তো এত মিডিয়ার প্রশ্নেই ওঠে না, তখন সম্ভবত শুধু বিটিভি ছিল এবং কতগুলো পত্রিকা ছিল। তবে হ্যাঁ, আমি বলবো পত্রিকাগুলো তারা আমাদেরকে সমর্থন করেছিল। আমরা যে দাবি দাওয়াগুলো নিয়ে প্রতিদিন আমাদের মিটিং, মিছিল, শোভাযাত্রা, গুলি, টিয়ার গ্যাস, কেউ আহত হলেন, কেউ নিহত হলেন, তাকে নিয়ে পাল্টা আমাদের আবার মিছিল করা, এটা তো সেটা প্রতিদিনের ব্যাপার ছিল। আপা, আমরা এই প্রজন্মের একজনের কথা শুনতে চাই। মারুফ আছেন আমাদের সঙ্গে। মারুফ, একটা বিষয় যে আসলে সেই ধারাবাহিকতা, বা আমার কাছে মনে হয়েছে যে সে সময়ে হয়তো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে, কিন্তু আজকের বাংলাদেশে আমাদের কি পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হচ্ছে না? আমরা যখন দেখি যে স্বাধীন দেশে 48 বছরে স্বাধীনতা বিরোধীরা সমান তালে রাজনীতি করে, তাহলে সেই জায়গায় কমিটমেন্টের প্রশ্নটি এড়িয়ে যাব কি করে? না, নিঃসন্দেহে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আজকের দিনেও আমাদেরকে, মানে মাহফুজ আপারা যখন লড়াই করেছেন তখন তিনি জানতেন, বা তার সহযোদ্ধারা জানতেন যে আমার শত্রু কারা, একদম সুনিশ্চিত শত্রু ছিল তাদের
খাকি পোশাক ছিল, তাদের সরকার ব্যবস্থা ছিল, ইয়াহিয়া খানকে তারা চিনতেন। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে যে পাকিস্তান মনোবৃত্তি এবং যে সাম্প্রদায়িকতার চাষ ৭৫-এর পর থেকে শুরু হয়েছে, আমি এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ, মানে আজকে যারা ডাকসু নির্বাচন করছেন, ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন, আপনি একটু যদি দেখি তাদের প্রজন্মটা কোনটা, সেই প্রজন্ম কিন্তু এই প্রজন্ম কিন্তু একটি প্রতিফলিত মানসিকতার প্রজন্ম। কোন প্রতিফলন? সেই প্রতিফলনটি হচ্ছে ৭৫ থেকে ৯৬ অবধি যে শাসনামল, সেই শাসনামলে যে ইতিহাস বিকৃতি, সেখানে যে সাম্প্রদায়িকতার চাষ, তারপরে যখন ২০০১ থেকে আপনি যখন দেখবেন যে সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, একের পর এক, মানে ২১ আগস্টে গ্রেনেড হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ড, এই যে ঘটনাগুলো, এগুলো তো রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি চিত্র। আমরা তো কিছুদিন হলো মাত্র, কয়েকটা বছর হলো মাত্র যে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছে। এটা এই বাংলাদেশের ইতিহাস তো সেইখানে, যেখানে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, দালাল আইন বাতিল করা হয়েছে এবং জাতির পিতার হত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে আইন করে। মানে এটা তো হচ্ছে বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসটাকে তো বাদ দিলে হবে না। এই ইতিহাস কিন্তু প্রতিফলিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে প্রতিফলিত করা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে করা হয়েছে, পাঠ্যপুস্তকে করা হয়েছে এবং একটি প্রজন্মের মাথার ভেতরে এই জিনিসগুলো ঢোকানো হয়েছে। আমি চাইলেই কিন্তু, আপনি চাইলে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন, আপনি চাইলে হয়তো একটি সংসদের কাঠামো বদলাতে পারবেন, কিন্তু আপনি চাইলেই তো একটা মানুষের মনোজগৎকে দুম করে চেঞ্জ করে দেওয়া যাবে না। তো এই মনোজগৎটি কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে, যে অশিক্ষা, কুশিক্ষা, টেন্ডারবাজি, মানে ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো তো আমরা দেখেছি। আমরা তো আজকে থেকে, মানে আজকে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে বা আজকেই ছাত্র রাজনীতি ভালো হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। একটি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে সবকিছু মানে বদলে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না, এর একটি সময় লাগবে। আমি একটু ছোট্ট করে দাদা আরেকটি ছোট্ট বিষয়, আমি জানি না আপনার কাছে একটু তথ্য আছে কিনা, কোনো একজন ডাকসুর ভিপি রমনা পার্কে ধান চাষ করতে চেয়েছিলেন। আপনি সাম্প্রদায়িকতার চাষাবাদের কথা বলছেন, আমার সেটি শুনে সেটি মনে হলো, এবং তারা কিন্তু এখন নানা ধরনের কথা বলেন, কিন্তু আমরা সেই সময়ে পত্রপত্রিকা ঘেটে সেই ধরনের খবরও কিন্তু আমরা পাই। তাহলে এটাই তো বাংলাদেশের, এটা বললে কি চলবে? আমি আসবো আবারও আপনার কাছে, শাহনেজ স্যারের কাছে যেতে চাই। তাহলে স্যার আমাদের আশান্বিত হওয়ার জায়গা কোনটি? আশান্বিত তো সবসময় আমরা হতে পারি, জায়গা যে নেই তাও না, কিন্তু সংকটটার আসল জায়গাটা যদি আমরা খুঁজে না পাই তাহলে আসার জায়গাটি বের করাও কঠিন। সেটা হচ্ছে এই যে আমাদের আপারা যখন রাজনীতি করতেন, অর্থাৎ 60-এর দশক থেকে শুরু করে আমরা যদি স্বাধীনোত্তর 75 পর্যন্ত দেখি, সেই সময়ে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি, দুটোই বলছো, ছাত্র এবং শিক্ষক রাজনীতি, সেগুলোর একটা স্বতন্ত্র প্রবাহ ছিল। ফলে জাতীয় রাজনীতি সবসময় তাদের কাছে ছুটে যেত তাদের রাজনীতির রসদ নেয়ার জন্য, এবং ছাত্র যে স্লোগান দিত সেটা ধারণ করত জাতীয় রাজনীতি অনেক ক্ষেত্রে। আবার শিক্ষক রাজনীতিতে যারা যুক্ত ছিলেন তাদের গাইড ফিলোসফার মনে করতেন জাতীয় রাজনীতির মানুষরা। সেটা পাল্টে গেছে, পাল্টে গিয়ে জাস্ট উল্টো হয়ে গেছে। এই উল্টো হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন যারা রাজনীতি করছে ওরা ঠিক নিজেদের দিক নির্দেশ, নীতি বা নৈতিকতার যেটা বলছেন, আদর্শের যে কথাগুলো আসছে, সেই জায়গাটি ওরা এখনো খুঁজে পাচ্ছে না, এবং সেই জায়গাটাই কাঠামোটা নিশ্চয়ই তৈরি হবে। এই যে জাকসু নিয়ে যত কথাই হোক না কেন, আমি মনে করি আজকে জাকসু হলো, এরপরে রাকসু, চাকসু, সব কিছুই হবে, জাকসু হবে। কিন্তু লাভ যেটা হলো, সমালোচনার পরেও বলবো যে দীর্ঘদিনের যে অচলায়তনটা ভেঙে গেল এবং ভাঙলো, এটা আরও একটি বড় ব্যাপার, যে ভাঙলো কিন্তু উচ্চ আদালতের নির্দেশে। এটা একটা লক্ষ্য করার বিষয়, উচ্চ আদালত ভাঙার একটা দায়িত্ব পালন করেছে। আমরা একটু শহীদ কাদেরের কথা শুনতে চাই। শহীদ, একটা বিষয় যে আসলে যেভাবেই হোক এই বিষয়গুলো সামনে এসছে, কিন্তু আমার কথা হচ্ছে সামগ্রিক অর্জন যদি না থাকে তাহলে অচলায়তন ভাঙলেই কি আর থাকলেই কি, কি বলবেন? একটা বিষয়ে সবাই বলছিল, আমি একটা বিষয় সংযুক্ত করে আপনার প্রশ্নের উত্তরে আসছি, সেটা হচ্ছে সবাই আমরা রাজনীতিবিদদের, ছাত্র নেতাদের আমরা সমালোচনা করছি, কিন্তু যারা রাজনীতিবিদদের ভবিষ্যৎটা নির্ধারণ করে দেন, কিংবা যারা ডাকসু কিংবা জাকসু কিংবা পরবর্তীতে চাকসুর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবেন, সেই ভোটারদের কথায় আমাদের আসতে হবে। আসলে শুধু যে রাজনীতিবিদরা পৌঁছে গেছে, রাজনীতি পৌঁছে গেছে তা কিন্তু নয়, পাশাপাশি আমাদের পুরো ওভারঅল বাংলাদেশের জনগণের যে আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের মানুষের মনন, রক্ত, রণন, চিন্তা সব কিছুই পরিবর্তন হয়েছে। মারুফ ভাই যে কথাটা বলছিলেন, রক্তের রণনে আমাদের এখনও, আমরা এই স্বাধীন দেশে স্বাধীনতার 5 দশক পূর্তি করতে যাব আমরা, কিন্তু এখনও আমাদের এখানে স্বাধীনতা বিরোধিতা রাজনীতি করছে। একটা দেশের প্রায় অর্ধেকেরও
আমি বলবো অর্ধেকেরও বেশি একটা তরুণ সমাজ এখনো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ইতিহাস, আমি বিজয়ের মাসে এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলছি, সেই বিষয়গুলোতে তাদের বিশ্বাস নেই। তারা 30 লক্ষ শহীদ, এটার উপর তাদের আস্থা নেই। তাহলে আপনি তাদের থেকে কি প্রত্যাশা করেন? তাদের বিপিত নুরুল হক নুরুই হবে, তাদের বিপিত সমান হওয়ার কথা নেই। কারণ আমরা যে তরুণ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা আশা করছি, তাদের মধ্যে আসলে আমরা ভোটারদেরকে আমাদের প্রথমে আগে সচেতন করতে হবে, তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস। অসংখ্য ধন্যবাদ। আমরা বিশেষ করে আমাদের এই নিউজ আওয়ার এক্সট্রা রাজনীতির একাল সেকাল আমরা শেষ করব এবং আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, সেখানেও আমরা মেইন স্ট্রিমের রাজনীতির সামগ্রিক চিত্রটি কি সেটি নিয়ে কথা বলবো। কিন্তু শেষ করার আগে আমাদের সঙ্গে গোলাম রাব্বানী স্যার আছেন, স্যারের কথা দিয়ে শেষ করতে চাই যে স্যার নানাভাবে এই কথাগুলো কিন্তু আসবে। স্যার যে কথাটি বলছিলেন, কিংবা চৌধুরী শহীদ কাদের যে কথা বলছিলেন, কিংবা মারুফ যে কথা বললেন, আমাদের দেশে স্বাধীনতার বিরোধীরা বহাল তবিয়াতে রাজনীতি করে, তার একটা প্রচ্ছন্ন ছায়া থাকে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই তখন আমিও আমার কথাবার্তার মধ্যে একটা সোকল নিউট্রালিটি, একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করি এবং এই ব্যালেন্স রক্ষা করতে করতে 48 বছর পর্যন্ত এসেছি। আগামী 48 বছর ধরে আমি আপোষ করতেই যাব। আপনার কাছে কি মনে হয়? না, দেখুন, জাতীয় প্রেক্ষাপটে বলতে হয় যে এই প্রজন্মের কয়েকটা জিনিস কিন্তু মনে রাখা দরকার, যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, এই যে বিষয়গুলোকে অর্জন করে যারা এই আমাদের দেশে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ দিয়ে গেছে, আমরা তাদের কিন্তু উত্তরাধিকার। আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে, কিন্তু যে আদর্শের ভিত্তিতে, যে উদ্দেশ্যে রাষ্ট্র গঠিত হয়েছে, সেই জায়গাটি থেকে যেন আমরা বিচ্যুত না হই, এটি আমার এই প্রজন্মের কাছে প্রথম। কারণ এই প্রজন্ম মেধাবী, তারা বিভিন্ন গণমাধ্যমের মধ্যে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এখন মুক্তিযুদ্ধকে জানার, চেনার, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দেখার অনেক সুযোগ তৈরি হয়েছে। আরেকটি আশাবাদী ব্যাপার হলো যে আজকে যদি আপনি 10 বছর 15 বছর আগের বাংলাদেশকে চিন্তা করেন, তখন তো মুক্তিযুদ্ধ আলোচনা, বঙ্গবন্ধু এবং যারা মুক্তিযোদ্ধা, তাদের তো কোনো ছিল না, স্পেস ছিল না। আমাদের একদম হতাশ হলে চলবে না, আমাদেরকে এই প্রজন্মকে সাথে নিয়ে আগামী বাংলাদেশকে গড়তে হবে। হওয়ার কথা আমি বলছি না, একটি জায়গা বলতে চাচ্ছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আমার একজন চিশতি হেলালুর রহমানের নাম মনে পড়ছে। আমরা আর একটা দিন পর 25শে মার্চ গণহত্যার কালো দিবস পালন করব। এই 25শে মার্চ 26শে মার্চ রাত সকালে যখন চিশতি হেলালুর রহমানকে হত্যা করা হয়, প্রথম অপরাধ হচ্ছে যে জাতীয় পতাকা তৈরির সঙ্গে তোমার সম্পৃক্ততা ছিল এবং সেই ঢাকা মাহফুজ আপার কলিগ ছিল এই ধরনের ছাত্র নেতৃত্ব সে সময় আমরা দেখেছিলাম। আর এই মুহূর্তে যখন দেখি, এবং আমরা যদিও বারবার অনেক কষ্ট করে আমরা আশান্বিত হওয়ার কিছু একটা খুঁজে পেতে চাই, তখনই মনে হয় যে আমাদের প্রস্তুতির মধ্যেও যথেষ্ট ভুল রয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই নিউজ আওয়ার এক্সট্রা আয়োজন এখানেই শেষ করছি এবং পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস থাকছেন। আমাদের সঙ্গে যারা আছেন তারা প্রত্যেকেই থাকছেন। আমরা রাজনীতির গুণগত মান পরিবর্তন হলো কি সেটি নিয়ে কথা বলবো। থাকুন এটি নিউজের সঙ্গেই।